আন্দোলনে শহীদের কন্যার আত্মহত্যা। পটুয়াখালীতে ধর্ষণের ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলছে পরিবার। জড়িতদের বিচার দাবি। দ্রুত নির্বাচনের পক্ষে বেশিরভাগ বামপন্থী দল। মৌলিক সংস্কার শেষে ভোট আয়োজনের তাগিদ সিপিবির। সরকারের অনেক পদক্ষেপকে পক্ষপাতদুষ্ট বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সিলেট বিমানবন্দর থেকে আজ শুরু কার্গো ফ্লাইট। 60 টন গার্মেন্টস পণ্য নিয়ে সন্ধ্যায় স্পেনে যাবে চার্টার্ড বিমান। ভূমিকা রাখবে ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা বাড়াতে। বদলে যাচ্ছে দেশের টেলিকম ব্যবস্থা। 22 ধরনের লাইসেন্সিং ব্যবস্থা থেকে কমিয়ে নিয়ে আসা হচ্ছে 3টে স্তরে। মোবাইলে কথা বলা এবং ইন্টারনেট সেবায় শৃঙ্খলা ফেরাতে এই সিদ্ধান্ত। সকালের সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। ধর্ষণের শিকার জুলাই আন্দোলনের শহীদের কন্যা আত্মহত্যা করেছেন। জুলাই আন্দোলনে ঢাকায় পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিমউদ্দিনের মেয়ে লামিয়া শনিবার রাতে রাজধানীর সেকেটটাকে ভাড়া বাসায় ফাঁস দেন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপি, এনসিপি নেতাকর্মী ও জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা। এ সময় ধর্ষকের কঠোর বিচার দাবি করেন তারা। পটুয়াখালীতে বাবার কবর জিয়ারত করে ফেরার পথে ধর্ষণের শিকার হন লামিয়া। কলেজের পরীক্ষা দেওয়ার জন্য রোববার বিকালে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল লামিয়ার। সেজন্য শনিবার মার্কেট থেকে কিছু কেনাকাটাও করেন। রাত 8টার দিকে মা রোমা বেগম ছোট মেয়েকে নিয়ে বাসার পাশেই মাদ্রাসায় যান। সেই সুযোগে রাত 9টার দিকে রুমের ভেতর গলায় ফাঁস দেন জুলাই আন্দোলনে শহীদ জসিমউদ্দিনের 17 বছরের কলেজ পড়ুয়া মেয়ে লামিয়া। টের পেয়ে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত 18 মার্চ পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে কলেজ ছাত্রী লামিয়া নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে নিজেই বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলাও দায়ের করেন। এ ঘটনার পর লামিয়া সহ পুরো পরিবার বিপর্যস্ত হয়ে পড়েন। সামাজিক লজ্জা, চাপ ও নানা শঙ্কায় লামিয়া চরম হতাশায় ভুগছিলেন বলে জানায় শোকাহত পরিবার। মামলা হওয়ার পর আসামিদের পক্ষ থেকে বিভিন্ন হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পরিবারের। তারা প্রভাবশালী, ভয়ভীতি দেখাইতে পারে, দেখাইছে, আগে থেকেও দেখানো হয়েছে। কেন আমারও একবার বলা হয়েছে যে তোমার ফুফাতো ভাইয়ের মেয়েটা এভাবে আমাদের নামে মামলা করছে, তা তোমরা এটা মিলিয়ে দিলে করো। আমরা বলতেছি যে এটা দেখা গেছে ধর্ষণের বিচার ধর্ষণ আদালত করবে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন বিএনপি, এনসিপি নেতাকর্মী ও জুলাই ফাউন্ডেশনের কর্মকর্তারা। এ সময় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করার দাবি জানান। আজকের এই সরকার এই জবাবটা কি দেবে আসলে এটা বলার কোনো ভাষা নাই। শুধু এটাই বলবো আর কেন লামিয়া যাতে এইভাবে নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না নিতে হয়, সেটা অন্তত এই সরকার যে কয়দিন আছে সেটা নিশ্চিত করুক। শহীদদের পরিবাররা রয়েছে, তাদের নিরাপত্তা ছিল এই রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব, কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে, সেটাই আমরা প্রমাণ পেলাম। আমরা আমাদের মাকে কখনো আমাদের বোন লামিয়াকে ফিরিয়ে দিতে পারবো না। ধর্ষকের প্রকাশ্যে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। ময়না তদন্ত শেষে লামিয়ার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। সম্ভবত পিএম হবে, পিএম হওয়ার পরে লাশ হস্তান্তর হবে। পোস্টমর্টেম কি রাতে হওয়ার সুযোগ আছে? এখন এটা ডাক্তার বলতে পারবে, হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রংপুরের গঙ্গাচড়ায় প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার 2 দিন পর পলাতক ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। রেদন হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এক প্রতিবন্ধী গৃহবধূকে জোর করে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন একই এলাকার আজাদ চৌধুরী নামে এক যুবক। এ সময় ওই গৃহবধূ চিৎকার শুরু করলে পালিয়ে যায় আজাদ। পরে এলাকাবাসী গৃহবধূকে উদ্ধার করে। স্কুল থেকে টানিয়ে টানিয়ে গেছে মুক্তিবির বাড়ি শেষে আমার মুক্তিবি আমার পাঞ্জাকে ধরছে 3বার করছে, আমার বেলা করছে আসি আমার গা ধুছি, আমাকে বিশ্বাস যায়। এই ঘটনার 2 দিন পর আজাদ গ্রামে ফিরে এলে তাকে আটক করে এলাকাবাসী। জানান এর আগেও এমন অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মুখে হাত দিয়ে
জোরপূর্বক বিনজাত করাইছে। এটা যে তা না, এর আগেও অনেক এই সমস্ত কাজ করছে। মেয়েটার তো সংসার ভাঙলো, তার সাথে কয়েকটা জীবন নষ্ট। পরে এলাকাবাসী অভিযুক্তকে পুলিশের হাতে সোপর্দ করে, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। আমরা ইয়েকে নিয়ে যাচ্ছি, ওই মেয়েকে থানায় গিয়ে বক্তব্য শুনবো, শুনে আইনগত ব্যবস্থা নেব। পাবলিক আটক করে গেছে, আমাদের হেফাজতে আছে। অভিযুক্ত আজাদ একজন কৃষক। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম নয়, বরং দ্রুত নির্বাচনের পক্ষে দেশের বেশিরভাগ বামপন্থী দল। নেতাদের অভিযোগ, সংস্কারের নামে কালক্ষেপণ করছে সরকার। সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হচ্ছে এমন অভিযোগ করে নেতারা বলছেন, পক্ষপাত দুষ্ট আচরণে অনাস্থা তৈরির আশঙ্কা রয়েছে। যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে তা বাস্তবায়ন করেই নির্বাচন আয়োজনের তাগিদ এসব দলের। হাসান ওয়ালির প্রতিবেদন। অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই নির্বাচনের দাবিতে সরব বামপন্থী দলগুলো। একই সঙ্গে সরকারের নানান কর্মকাণ্ডের সমালোচনায় মুখর দেখা গেছে নেতাদের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার মতো দাবিতে ধারাবাহিক কর্মসূচিও পালন করে আসছে দলগুলো। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরও কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে বামদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকারের ক্ষমতা আঁকড়ে থাকার আকাঙ্ক্ষা রয়েছে বলে অভিযোগ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের। দলটির সাধারণ সম্পাদক বলছেন, মৌলিক সংস্কার নিয়ে এরই মধ্যে যে ঐকমত্য হয়েছে তা প্রকাশ করেই নির্বাচন আয়োজন সম্ভব। সবগুলো দল কিন্তু এই যে এমসিকিউ দেখ অথবা লিখিতভাবে অন্যভাবে দেখ, সেগুলো জমা দিচ্ছে। তাহলে সেখান থেকে বের করো কয়টা বিষয়ে একমত আছে, সেগুলো না করে এই অনর্থক এই আলোচনার মাধ্যমে, মুখের মাধ্যমে ঐক্যমতের নামে সময়ক্ষেপণ করছে। জনগণের মধ্যে একটা আশঙ্কা দেখা দেয়, এই সরকার মনে হয় ক্ষমতা ছাড়তে চায় না। সংস্কার প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেও জুলাই চার্টারের প্রয়োজনীয়তা দেখছে না বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। বরং মৌলিক সংস্কার শেষে নির্বাচন আয়োজনের তাগিদ দলটির সভাপতির। সব ঐক্যমতের বিষয় তো নাই, সনদে সাইন করতে হবে, বিভিন্ন জন ঐক্যমতের সনদে সাইন করো, এটা তো দরকার নাই। যতক্ষণ নির্বাচন না হচ্ছে, একটা রেগুলার গভর্নমেন্ট না আসতেছে, হ্যাঁ, ততক্ষণ মানে বাইরের হস্তক্ষেপ, দেশি বিদেশি ষড়যন্ত্র এগুলো চলতে থাকবে, মানুষের মধ্যে কনফিউশন চলতে থাকবে। নির্দলীয় সরকারের অনেক পদক্ষেপকে পক্ষপাত দুষ্ট বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দ্রুত সময়ের মধ্যে সরকার জুলাই চার্টার গঠন করবে এমন প্রত্যাশা তাদের। তাদের ছত্রছায়া বসে এই দলগুলো তৈরি হচ্ছে এবং তারা তাদের এজেন্ডা নিয়ে তারা এখানে কাজ করছেন। তো যে কারণে আপনি বলতে পারেন যে একটা অনিশ্চয়তা, অস্থিরতা, সরকারের প্রতিও একটা অনাস্থার জায়গাটা হয়তো বাড়ছে। কারণ সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে জাতীয় নির্বাচনে কিন্তু প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি বাড়বে। আওয়ামী লীগের জোট সঙ্গী ছাড়া বাম গণতান্ত্রিক জোট সহ প্রায় সব বাম দল নির্বাচনের দাবিতে রয়েছে সরব। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জমিদার আমলের বিরল স্থাপত্য আর সবুজের ছোঁয়ায় জড়িয়ে যায় মন। ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ময়মনসিংহের শশীলজ। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় চীনের কমিউনিস্ট পার্টি মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট আমলে 15 বছর চীনের সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব হয়নি, তবে এখন সম্পর্ক গভীর হচ্ছে। আর চীনের রাষ্ট্রদূত বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। শনিবার সন্ধ্যায় গুলশানের হোটেল ওয়েস্টিনে সফররত চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে বসে বিএনপি। বৈঠকে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের পেং জিউবিন এর নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে 7 সদস্য অংশ নেয়। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে গণমাধ্যমে ঢাকার চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নির্বাচনকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসাবে দেখে চীন। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। আমাদের সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে। বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টি একসঙ্গে কাজ করবে। নির্বাচন নিয়ে আমরা জেনেছি এটা বাংলাদেশের জনগণের নিজস্ব বিষয়, তারাই সিদ্ধান্ত নেবে। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট আমলে 15 বছর চীনের এই দলটির সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব হয়নি। এখন দেশটির কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে, আলোচনা ফলপ্রসূ হয়েছে। চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক এখন আর গভীর থেকে গভীরতর হচ্ছে। আমাদের দুই পার্টির সম্পর্ক আরও বৃদ্ধি পাচ্ছে, ভবিষ্যতে আর বৃদ্ধি পাবে। তারা সবসময় বাংলাদেশে একটা আপনার স্টেবিলিটি চায়, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়, আপনার সমৃদ্ধ পিপুল দেখতে চায় এবং দেশে একটা সার্বিক একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট দেখতে। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে জামালপুরে যমুনার তীব্র ভাঙনে দিশেহারা নদী পারের মানুষ, অর্ধশত বসতবাড়ি সহ ফসলি জমি বিলীন, হুমকিতে বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা, টেকসই ব্যবস্থার দাবি। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য দেশের সাবেক ও বর্তমান সরকার প্রধানের সঙ্গে কুশল বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, স্থানীয় সময় শনিবার সকাল 10টায় অনুষ্ঠান শুরুর আগে এবং 12টার পর তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম আরও জানান, প্রবাসীদের স্বার্থ রক্ষায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সজাগ রয়েছে। অনেকগুলো দেশের রাষ্ট্রপ্রধান, তাদের প্রাইম মিনিস্টার, অনেক দেশের কিং কুইন, এদের সাথে উনি কথা এক্সচেঞ্জ করেন। এখানে আসার পরে ওনার দুটা মিটিং হয়। একটা হচ্ছে উরুগুয়ের ফরেন মিনিস্টারের সাথে কথা হয়েছে। ল্যাটিন আমেরিকার এই মার্কেটটাও কীভাবে আমরা আরও এক্সপ্লোর করতে পারি, এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে। আর একটু আগে কথা হলো কার্ডিনাল জ্যাকব টুকাভাত। উনি মূলত কেরালা, কিন্তু উনি খুবই ইনফ্লুয়েন্সিয়াল একজন কার্ডিনাল। আপনি জানেন পোপ ফ্রান্সিসের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার একটা খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। উনি খুব বিগ অ্যাডমিরার ছিলেন পোপ ফ্রান্সিস আমাদের চিফ অ্যাডভাইজারের কাজে। এখন কোন পার্টি কি বললো আসলে সেটা আমাদের দেখবার বিষয়। আমরা বারবার আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলছেন, একবার না, এই রিফর্মের কাজগুলো আমরা গুছিয়ে করতে পারবো। জুলাই চার্টারটা হবে, হওয়ার পরে আমরা একটা কাজ গুছিয়ে আমরা ইলেকশনের ডেট দিব, সেটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে। আকাশপথে কার্গো সেবার জন্য একাধিক বন্দর চালু করছে সরকার। আজ সিলেট বিমানবন্দর থেকে শুরু হচ্ছে কার্গো ফ্লাইট। 60 টন গার্মেন্টস পণ্য নিয়ে সন্ধ্যায় স্পেনে যাবে চার্টার ফ্লাইট। ভারত বিমুখ সহ ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা বৃদ্ধি ও স্বল্প সময়ে পণ্য রফতানিতে সিলেট বিমানবন্দর বিশেষ ভূমিকা রাখবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করার পর দ্রুত সময়ে পণ্য রফতানির সক্ষমতার নতুন দুয়ার হিসেবে চালু হচ্ছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স। সন্ধ্যা 7টার দিকে গার্মেন্টস পণ্য নিয়ে এই বিমানবন্দর থেকে সরাসরি স্পেন যাবে একটি ফ্লাইট, যাতে থাকবে 60 টন পণ্য। ঢাকার শাহজালাল বিমানবন্দরের পর দ্বিতীয় কার্গো সার্ভিস পয়েন্ট হিসেবে নির্মাণ করা হয়েছে এই স্থাপনা, যা পণ্য রপ্তানির একাধিক উইন্ডো হিসেবে দেখছে বাংলাদেশ বিমান। ঢাকার একটা বিকল্প কার্গো অপারেশন পয়েন্ট খুবই জরুরি ছিল। সেদিক থেকে আমরা সিলেটের সক্ষমতা চালু হয়ে গেলে সেটা কিন্তু আমাদের গার্মেন্টসের জন্য অত্যন্ত জরুরি। আন্তর্জাতিক মান অনুযায়ী কার্গো সেবা নিশ্চিতে ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী পরীক্ষা নিরীক্ষায় ইডিএস মেশিন সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও দক্ষ জনবল নিয়োগের কথাও জানিয়েছে গ্রাউন্ড সেবাদানকারী রাষ্ট্রীয় সংস্থা। এই ফ্লাইটটি স্মুথলি হ্যান্ডলিং করবার জন্য, এটা যেহেতু ইউরোপ বাউন্ড একটা ফ্লাইট, সেখানে ইউরোপিয়ান ইউনিয়নের সিকিউরিটি এবং সেফটি রেগুলেশনস কমপ্লায়েন্স মেনে এসএসসি 3 RA3 সব কিছু সার্টিফিকেশন করে সেখানেকার ইকুইপমেন্ট এবং জনবলের যে বিষয়টা, সেই বিষয়টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করছেন। বিমান কার্গো সার্ভিসে ভারত বিমুখ সহ ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা বৃদ্ধি ও স্বল্প সময়ে পণ্য রফতানিতে সিলেট বিমানবন্দর বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, সিলেট। বদলে যাচ্ছে দেশের টেলিকম ব্যবস্থা। মোবাইলে কথা বলা এবং ইন্টারনেট সেবা শৃঙ্খলা ফেরাতে মধ্যবর্তী কয়েকটি লাইসেন্স বাদ দিচ্ছে সরকার। বিটিআরসির খসড়া নীতিমালায় 22 ধরনের লাইসেন্সিং ব্যবস্থা কমিয়ে 3টি স্তরে নিয়ে আসা হচ্ছে। এতে থাকবে না আইজিডব্লিউ, আইআইজি, নিক্স এবং আইসিএক্স লাইসেন্স।
টেলিযোগাযোগের মধ্যবর্তী এই সেবাগুলো দেওয়ার সুযোগ পেতে পারে মোবাইল অপারেটর ও আইএসপিরা। শুভ খানের রিপোর্ট। ইন্টারনেট সেবার ক্ষেত্রে সাবমেরিন কেবল ও আইটিসি থেকে আইআইজির মাধ্যমে ব্যান্ডউইথ নেয় মোবাইল এবং ব্রডব্যান্ড সেবাদাতারা। ব্যান্ডউইথ সঞ্চালনে ফাইবার সেবা দেয় এনটিটিএন অপারেটর, আর মোবাইল অপারেটরদের জন্য টাওয়ার বসায় টাওয়ার কোম্পানি। মোবাইলে কথা বলায় অপারেটরদের মধ্যে কল আদান প্রদান হয় ইন্টারকানেকশন এক্সচেঞ্জ বা আইসিএক্স এর মাধ্যমে। অন্যদিকে আইএসপির মধ্যে ডাটা ট্রাফিক আদান প্রদান করে ন্যাশনাল ইন্টারনেট এক্সচেঞ্জ বা নিক্স। টেলিকম খাতের এসব সেবার জন্য 22 ধরনের লাইসেন্স রয়েছে, যাকে অপ্রয়োজনীয় বলছে বিটিআরসি। স্বজনপ্রীতির মাধ্যমে অপ্রয়োজনীয় নাম্বার অফ লাইসেন্স, অপ্রয়োজনীয় সেবা তৈরি করা, ভিওআইপিটাকে ইনস্টিটিউশনালাইজ করে ফেলা, এই অনুযায়ী হয়ে আসছে। এই অবস্থায় নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং রেজিম রিফর্মস পলিসি 2025-এর খসড়ায় 22 থেকে লাইসেন্স 3টি স্তরে নামিয়ে আনছে নিয়ন্ত্রক সংস্থা। বাদ দেয়া হচ্ছে আইজিডব্লিউ, আইআইজি, নিক্স ও আইসিএক্স লাইসেন্স। এসব লাইসেন্সের আওতায় থাকা সেবা প্রদানের সুযোগ দেওয়া হতে পারে মোবাইল অপারেটর ও আইএসপিদের। একটা চরম বিশৃঙ্খল অবস্থা থেকে বিটিআরসি এখন যে লাইসেন্সিং ফ্রেমওয়ার্কটা দিয়েছে, এটা কোনো ডাউটই নাই যে এটা খুবই একটা ভালো উদ্যোগ। কল সেন্টার, ভেহিক্যাল ট্র্যাকিং এবং টিভাস সেবা দিতে থাকছে না লাইসেন্সের বাধ্যবাধকতা। বিশেষ শ্রেণীভুক্ত হিসেবে থাকবে স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট সেবা। বর্তমানে দেশে আন্তর্জাতিক কল আদান প্রদান করছে 24টির মতো আইজিডব্লিউ অপারেটর। প্রস্তাবিত খসড়ায় দেশীয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছে আইজিডব্লিউ এবং আইআইজি অপারেটররা। দেশীয় কোম্পানির কোনো ভবিষ্যৎ থাকে না এবং এটা মনে হচ্ছে বহুজাতিক কোম্পানির হাতেই সমস্ত সার্ভিস তুলে দেওয়ার একটা প্রক্রিয়া। ফাইনাল যে পলিসিটা পাবলিশড হবে সেখানে যেন আমাদের ইন্টারেস্টটা বিটিআরসি কিংবা সরকার যেন এনশিওর করে। বিটিআরসির নতুন নীতি 3 ধাপে 2027 সালের মধ্যে বাস্তবায়ন হবে। শুভ খান, সময় সংবাদ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থীর উপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শনিবার রাত 8:15টার দিকে ক্যাম্পাসের বাইরে ফুলবাড়ি গেট বাস স্ট্যান্ডে খাবার খেতে যায় 4 জন। এই সময় 10 থেকে 12 জন যুবক উপাচার্যকে পদত্যাগ করানোর কারণ হিসেবে লাঠি দিয়ে তাদের মারধর করে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এই ঘটনায় প্রতিবাদে রাত 11টায় কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান শিক্ষার্থীরা। দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি কন্টেইনার হ্যান্ডেলিংয়ের গতি আনতে আরও 12 ধরনের কেমিক্যাল এবং শিল্পের কাঁচামাল বন্দরের পরিবর্তে এখন থেকে অফডকেই খালাস হবে। অফডকগুলোর সক্ষমতার ঘাটতি থাকলেও বন্দরের অনুরোধে সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ নিয়ে 19 বছরে 6 দফায় 50 ধরনের পণ্য অফডকে পাঠানো হলো। শাকল ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে ইস্যু করা এক চিঠিতে 12 ধরনের পণ্য বন্দরের পরিবর্তে ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে আমদানি পণ্য স্থানান্তর, মালামাল আনস্টাফিং এবং ডেলিভারির অনুমতি দেওয়া হয়। এসব পণ্যের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, মিথানাইল, গ্লিসারলের মতো কেমিক্যাল যেমন রয়েছে তেমনি রয়েছে স্টেপল ফাইবার, কুইক লাইম সহ বেশ কিছু শিল্পের কাঁচামাল। এনবিআর বিভিন্নভাবে যাচাই বাছাই করে রিস্ক ফ্যাক্টর বা বিভিন্ন যে প্যারামিটারগুলো সেগুলো যাচাই বাছাই করে আরও 12টা পণ্যকে নতুনভাবে ইনক্লুশন করেছে। এমনিতে আমদানি করা কেমিক্যাল এবং শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত বিপজ্জনক কার্গো নিয়ে চরম ভোগান্তিতে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বছরের পর বছর ডেলিভারি না নেওয়ায় এসব বিপজ্জনক কার্গো বন্দরের জন্য আগুন ও দুর্ঘটনার ঝুঁকি হয়ে উঠেছিল। এই অবস্থায় সব ধরনের পণ্যের ডেলিভারি প্রক্রিয়া অফডকে স্থানান্তরের ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডে অনুরোধ জানিয়েছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আহ্বান হচ্ছে 100% আইটেম, স্পেসিফিক কিছু আইটেম ছাড়া, যেগুলো খুবই ক্রুশিয়াল আইটেম বা এই ধরনের কিছু ছাড়া সবগুলো আইটেম যেন ডিপো থেকে ডেলিভারি হয়। ফুল কার্গো যদি আমরা পোর্ট থেকে বেরিয়ে যাওয়ার যদি আমাদের সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে অবশ্যই আরও অনেক ডিপো আসবে এবং সেটা যদি হয় তাহলে বন্দরের আজকে এই ক্রাইসিসটা থাকবে না। চট্টগ্রাম বন্দর ও তার আশপাশের এলাকায় বর্তমানে 21টি প্রাইভেট আইসিডি বা অফডক কাজ করছে। বন্দরের উপর চাপ কমাতে চালু করা হয়েছিল এইসব অফডক। 1996 সালে কার্যক্রম শুরু করা 19টি অফডকের দায়িত্ব দেওয়া হয়েছিল খালি কন্টেনার হ্যান্ডেলিংয়ের। 2000 সালে দায়িত্ব দেওয়া হয় রফতানি পণ্য হ্যান্ডেলিং।
আর 2006 সালে 9 ধরনের পণ্য, সবশেষ 2025 সালে আরও 12 ধরনের পণ্য হ্যান্ডেলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন 21টি অফডককে অন্তত 50 ধরনের পণ্য হ্যান্ডেলিং করতে হবে। তবে প্রশ্ন থেকে যাচ্ছে তাদের সে সক্ষমতা রয়েছে কিনা। চট্টগ্রাম বন্দরের মোট হ্যান্ডেলিংয়ের 17% সম্পন্ন হয় অফডকগুলোতে। তবে অফডকের সক্ষমতা এখনও 33% অব্যবহৃত বলে দাবি অফডক মালিকদের সংগঠন বিগডার। আমরা মনে করি বর্তমানে 21টি অফডক চট্টগ্রাম বন্দরের আমদানিবাহী পণ্যের প্রায় 50% হ্যান্ডেল করতে সক্ষম। বহু বছর ধরে চাইছি যে চট্টগ্রাম বন্দরের মধ্যে থেকে সব ধরনের আমদানি পণ্যের ডেলিভারি বন্ধ করে তা অফডকে নিয়ে আসা হোক। অবশ্য 1.5 বছর আগে বেসরকারি অফডক সীতাকুণ্ডের বিএম ডিপুতে কেমিক্যাল থেকে সৃষ্ট আগুনে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মৌলভীবাজারে বেড়েছে রেমিটেন্সের প্রবাহ। চলতি বছরের প্রথম 3 মাসে দেশে এসেছে 1714 কোটি 80 লাখ টাকা, যা সিলেট বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ। তবে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নানা হয়রানি বন্ধ সহ প্রণোদনা আরও 5% বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। শাহ ওদিলুর রহমানের ছবি পাঠানো তথ্য ও ইয়ারুব আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। বৈশ্বিক নানা সংকটে দেশে প্রবাসী আয়ের প্রবাহ ওঠানামা করছে। তবে মৌলভীবাজারে গত কয়েক অর্থবছর ধরেই বাড়ছে রেমিট্যান্স প্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 2023-24 অর্থ বছরে জেলায় 6,820 কোটি 80 লাখ টাকা রেমিট্যান্স এসেছে। আর চলতি বছরের প্রথম 3 মাসে এসেছে 1,714 কোটি 80 লাখ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থান ও সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে বেড়েছে প্রবাসী আয়। তবে রেমিট্যান্স যোদ্ধাদের প্রবাসে ও দেশে হয়রানি বন্ধের উদ্যোগ নেওয়া জরুরি। ওইখানে থাকা অবস্থায় দেখেন এবং আমাদের ভালো খারাপ সবটাই যেন উনি বাংলাদেশ থেকে দেখেন। সবার পরে তার কোনো মূল্যায়ন পাইছি না আমরা। প্রবাসীরা ভাইয়েরা যদি দেশে ইনভেস্ট করে তাহলে আমার মনে হয় আরো ফরেন রেমিটেন্স বৃদ্ধি পাবে। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রবাসীদের আস্থা ফিরে এসেছে। তবে রেমিট্যান্সের প্রণোদনা 5% করার প্রস্তাব তাদের। প্রচুর পরিমাণে বৈদেশিক রেমিট্যান্স পাঠাচ্ছে, তারা চাচ্ছে এটা তারা অব্যাহত থাকবে। যে কোনো চ্যানেলই হোক না কেন সেটার জন্য সহজ সময়ে এবং দ্রুততম সময়ে প্রাপকের কাছে পৌঁছে সেই ব্যবস্থা যেন সরকার নিশ্চিত করে। যথাযথ মূল্যায়ন করতে পারি। পাশাপাশি 2.5% চালু করাতে হুন্ডি কিন্তু অনেক কমে গেছে। আমি আশা করি এটা যদি 5% উন্নীত করি, হুন্ডি প্রায় আমি মনে করি যে অনেক কমে যাবে। এদিকে প্রবাসী আয় বাড়াতে আরও দক্ষতা নিয়ে বিদেশে যাওয়ার পরামর্শ কর্মসংস্থান ও জনশক্তি বিভাগের। আমাদের যারা বিদেশে যেতে ইচ্ছুক তাদেরকে আরও বেশি করে দক্ষ হয়ে বিদেশে যেতে হবে এবং সেই লক্ষ্যে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো শুধু মৌলভীবাজার জেলা নয়, সারা জেলায় অনেকগুলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করছে। প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলার প্রায় 2 লাখ মানুষ ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত। সময় সংবাদ, মৌলভীবাজার। হবিগঞ্জ শহরের প্রতিটি পাড়া মহল্লায় এখন নতুন আতঙ্ক মশা। দিনের আলো হোক বা রাতের অন্ধকার, সবসময় মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী। ড্রেনের বেহাল দশা, ময়লা আবর্জনা পরিষ্কার না করা আর অকার্যকর মশক নিধন কার্যক্রম মশা বৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করছেন শহরবাসী। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও মশার ওষুধ ছিটানোর কার্যক্রম জোরদার করা হবে। রাশেদ আহমদ খানের তথ্য ও শাওন গোপের ছবিতে রিপোর্ট। মশা এখন শুধু বিরক্তির কারণ নয়, এটি একটি বড় জনস্বাস্থ্য ঝুঁকিও। দিনে যেমন নেই শান্তি, তেমনি রাতেও ঘুম হারাম। হবিগঞ্জ শহরের প্রতিটি এলাকা এখন যেন মশার অভয়ারণ্য। শহরবাসী বলছেন, এই পরিস্থিতি আগে কখনো দেখেননি। আর এই উপদ্রবের পেছনে আছে অপরিচ্ছন্নতা, ভেঙে পড়া ড্রেনেজ ব্যবস্থা আর অকার্যকর পৌরসেবা। শহরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, বেশিরভাগ ভেঙে পড়া ড্রেনই ময়লার ভাগাড়। পানি আটকে থাকছে আর সেটি মশার প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে। কোথাও ভাঙা, কোথাও আবার দীর্ঘদিন ধরে জমে আছে আবর্জনা আর স্থির পানি। আর তাতেই জন্ম নিচ্ছে কোটি কোটি মশা। পৌরসভার মশা নিধন কার্যক্রম সীমিত, অকার্যকর ও অনিয়মিত অভিযোগ বাসিন্দাদের। ওনারা ওনাদের মতো জাস্ট নামমাত্র কাজ করে, যেমন একটা দুইটা ময়লা পলিথিন ওইগুলো তুলে নেয়, কিন্তু পুরাটা নেয় না। ড্রেন 2 দিন পর পরিষ্কার হয়, ড্রেন আবার জাম লেগে যায়, মশা বাড়তেছে। স্থায়ীভাবে ড্রেন নির্মাণ ও মশক নিধনে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান পৌরসভার কর্মকর্তা। কোভিড-19 প্রজেক্টের আওতায় বেশ কিছু উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি।
তো এই কাজগুলো অলরেডি কাজ শুরু হয়ে গেছে, সেই কাজগুলো সমাপ্ত হয়ে গেলে ড্রেনেজের যে সমস্যাটা সেটা অনেকটাই কমে আসবে বলে আশা করছি। 9টি ওয়ার্ড নিয়ে গঠিত হবিগঞ্জ পৌরসভায় বসবাস করছেন অন্তত 2 লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, হবিগঞ্জ। জামালপুরে যমুনার তীব্র ভাঙনে দিশেহারা নদী পাড়ের মানুষ, এরই মধ্যে বিলীন অর্ধশত বসতবাড়ি সহ ফসলি জমি। ভাঙন হুমকিতে বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে স্থায়ী ব্যবস্থা নিতে চলছে নিরীক্ষা। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। দিন রাত এভাবেই ভাঙছে নদীর পাড়। তীরে বসে অসহায় চোখে তা চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার নেই বাসিন্দাদের। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় যমুনায় হঠাৎ বেড়েছে পানি। এর সঙ্গে সঙ্গে তীব্র থেকে তীব্রতর হচ্ছে ভাঙন। গত এক সপ্তাহে নদীতে বিলীন প্রায় অর্ধশত বাড়িঘর, গাছপালা ও ফসলি জমি। হুমকির মুখে বিদ্যালয়, সেতু, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। খোলাবাড়ি থেকে চরডাকাতিয়া হয়ে বড়খাল পর্যন্ত নদী পাড়ের প্রায় 5 কিলোমিটার এলাকায় প্রতিদিন বাড়ছে মানুষের আতঙ্ক। 11 বার বাড়ি ভাঙছে, আমি 1 কাঠা জমিরও নেই, সব নদী গর্ভে গেছে। 2-1 দিন বাদে এটাও ভাঙবো আমাদের। 200 বিঘা জমি নদী চলে গেছে, ফসল খুব ক্ষতি হয়ে যাচ্ছে। নদী ভাঙনের শিকার মানুষ আশ্রয় নিয়েছে সড়কের পাশে। মানবেতর জীবনযাপন করছে ভিটেমাটি হারানো পরিবারগুলো। তাদের দাবি ভাঙন রোধে নেওয়া হোক টেকসই ব্যবস্থা। বৃষ্টি ভেঙে গেলে অত্র এলাকা চিকাজানির একবারে 5টা ওয়ার্ড একবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। নদী শাসন ছাড়া এই নদী রোধ করা সম্ভব না। 2-3 কাছার বললে ওদের স্কুল নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। স্কুল যদি নদীর গর্ভে চলে যা তাহলে আমার খুব বিপদ হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে চেষ্টা চলছে ভাঙন ঠেকানোর। স্থায়ী ব্যবস্থা নিতে চলছে নিরীক্ষা। জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন প্রশমনের চেষ্টা করেছি। স্থায়ীভাবে প্রতিরক্ষার জন্য একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। রিপোর্ট পাওয়া গেলে সেই রিপোর্টের মতামতের ভিত্তিতে এই জায়গায় স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে। গত 2 বছরে দেওয়ানগঞ্জে যমুনার ভাঙনে নদীগর্ভে বিলীন গুচ্ছগ্রাম সহ 10টি লোকালয়। বসতভিটা হারিয়েছেন অন্তত 5,000 মানুষ। সময় সংবাদ, জামালপুর। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সংস্কার না করে নির্বাচন নয়, তবে স্থানীয় নির্বাচনই ইসি তার সক্ষমতার প্রমাণ দিতে পারে। শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পেশাজীবী ঐক্য পরিষদ আয়োজিত মাওলানা মতিউর রহমান নিজামের ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জানান, নির্বাচনের আগে অবকাঠামোগত ও নীতিগত সংস্কার অবশ্যই প্রয়োজন। পাবনা 1 আসনে জামায়াত ইসলামের প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের পাশে থেকে তাকে বিজয়ী করতে পাবনাবাসীর প্রতি আহ্বান জানান তিনি। কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। হঠাৎ দমকা হাওয়ায় তছনছ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড। শনিবার রাত 10:30টার দিকে জেলায় বিভিন্ন উপজেলার উপর দিয়ে হঠাৎ দমকা হাওয়া বয়ে যায়। এ সময় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের 6ষ্ঠ তলায় দরজা জানালার গ্লাস ভেঙে পড়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে। আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও স্বজনরা। এদিকে ঝড়ের কবলে পড়ে উড়ে যায় ঘরবাড়ির ছাদ, উপড়ে পড়ে গাছপালা। বিদ্যুতের খুঁটি ভেঙে তার ছিঁড়ে বিভিন্ন এলাকায় বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। ক্ষতিগ্রস্ত হয় কয়েক একর ধান ক্ষেত। নেত্রকোনায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মুখ্য পরিদর্শকের কার্যালয় থাকলেও নেই কোনো কার্যক্রম। এমনকি সাইনবোর্ড টাঙানো থাকলেও বছরের পর বছর আসেন না কর্মকর্তা কর্মচারী, অথচ মাসে মাসে ঠিকই ভাড়া পাচ্ছেন বাড়ির মালিক। এ নিয়ে কোনো সদুত্তর নেই সংশ্লিষ্টদের। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। নেত্রকোনা শহরের মধ্যনাগরা এলাকার একটি ভাড়া বাসায় প্রায় 1.5 যুগ ধরে একটি সাইনবোর্ড টাঙানো। পাট অধিদপ্তরের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মুখ্য পরিদর্শকের এ কার্যালয়ের অফিস ভাড়া বাবদ প্রতি মাসে 4,500 টাকা পান বাড়ির মালিক। তবে এ নিয়ে জানতে চাইলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এলাকাবাসী বলছেন, বছরের পর বছর কার্যালয়টি তালাবদ্ধ রয়েছে। দীর্ঘদিন দেখা নেই এ সরকারি কর্মকর্তার। কাজ ও জনবল না থাকায় সরকারের অর্থ অপচয় হচ্ছে বলে মন্তব্য তাদের। একসময় ছিল অফিস লোকজন আসতে যাইতো,
দীর্ঘদিন যাবত এটা আর কোনো লোকজন আসে না। ছোটবেলা থেকে শুধু এই সাইনবোর্ডটাই দেখি, কোনো কার্যক্রমও এখন পর্যন্ত দেখছি না। 11 তাও মাসের শেষ টাইমে আইয়া কাগজপত্র মেনটেন করে আইয়া তার কাম করে। এ বিষয়ে মুঠোফোনে মুখ্য পরিদর্শক সমীর চন্দ্র সওদাগরের সঙ্গে যোগাযোগ করা হলে জানান তিনি কিশোরগঞ্জের দায়িত্ব পালন করছেন, নেত্রকোনায় তার বাড়তি দায়িত্ব। অথচ সরকারি ওয়েবসাইটে কর্মকর্তাদের তালিকায় নেত্রকোনার অতিরিক্ত দায়িত্ব লেখা নেই। এমনকি অফিসে না আসা নিয়ে দেখান নানা অজুহাত। মূল দায়িত্ব কিশোরগঞ্জ, তো নেত্রকোনা অতিরিক্ত দায়িত্ব। মাসের ভিতরে আমার যাওয়া হয়, ওখানে আমার বসা হয়, আর আমাদের যে সবগুলোই আপনার ওপেন আছে। এ বিষয়ে জানেন না জেলা প্রশাসকও, তিনিও দিতে পারেননি কোনো সমাধান। একজন অফিসারকে 2-3টি দপ্তরে দায়িত্ব দেওয়া থাকে, কিন্তু তারপরেও আমি তাদেরকে বলবো তারা যেন একটি শিডিউল মেনটেন করে, অর্থাৎ সপ্তাহে 5 দিন তাকে ভাগ করে দিতে হবে। কোন 2 দিন নেত্রকোনাতে বসে সেই 2 দিন তাকে এটা জানিয়ে দিতে হবে জনগণকে, কিংবা নোটিশ করতে হবে, যাতে জনগণ তার সমস্যার কথাগুলো ওই 2 দিন দিয়ে তাকে বলতে পারে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর নেত্রকোনায় পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,590 হেক্টর জমি। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 42,220 বেল। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা। দেশি হাঁসের তুলনায় অধিক মাংস এবং 3 গুণ বেশি ডিম দেয়া নতুন এক হাঁসের জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক। নতুন এই জাতের নাম দেওয়া হয়েছে বাউডাক, যা এখন প্রান্তিক খামারিদের আশার আলো। লাভজনক হওয়ায় দিন দিন খামারিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এই হাঁস পালন। হোসেন আলের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। দেশি হাঁসের চেহারায় কিন্তু উৎপাদনে 3 গুণ বেশি ডিম আর বেশি মাংস। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবিত নতুন জাতের হাঁস বাউডাক এখন প্রান্তিক খামারিদের আশার আলো। দেখতে যেন দেশি হাঁসি, খাবার ও লালন পালন পদ্ধতিও একই, তবে পার্থক্য রয়েছে উৎপাদনে। প্রচলিত দেশি হাঁস যেখানে বছরে দেয় 70 থেকে 80টি ডিম, সেখানে বাউডাক দেয় 220 থেকে 230টি ডিম। মাত্র 10 থেকে 12 সপ্তাহেই প্রতিটি হাঁসের ওজন দাঁড়ায় 2.5 থেকে 3 কেজিতে। দ্রুত বৃদ্ধি, কম মৃত্যুহার আর ভালো বাজার মূল্য, সব মিলিয়ে লাভজনক হয়ে উঠেছে এই জাত। এটি লালন পালন করা যাচ্ছে পোল্ট্রি শেডেও। দেশি হাঁস এই 6 মাসে পরে খান লাগে, আর এটা 3 মাসে খায়ন যা। দেশি হাঁসের তুলনায় এগুলা অনেক বড় হয়, তারপরে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো। আর দেশি হাঁসের তুলনায় এগুলা ডিমও পারে বেশি, প্রায় 200 থেকে 250টার মতো ডিম পারে। 30-35 দিনে কিংবা 40 দিনে 3 কেজির মতো হয়ে যায়। দীর্ঘ গবেষণার ফল বাউডাক। দেশি বিদেশি হাঁসের সংকরায়নের মাধ্যমে জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল আলম ভুইয়া ও তার গবেষণা দল। গবেষক জানান, বাংলাদেশের আবহাওয়া উপযোগী করে গড়া হয়েছে বাউডাক। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, উৎপাদনও ভালো। সারা দেশে ছড়িয়ে দিতে পারলে খামারিরা যেমন লাভবান হবে, তেমনি পূরণ হবে পুষ্টির চাহিদাও। প্রকল্পের মাধ্যমে সেটাকে উৎপাদন করা হচ্ছে। প্রকল্প শেষে আমাদের পরিকল্পনা হলো সরকারি হাঁসের খামারগুলোতে আমরা এর বাচ্চা দিয়ে দিব। অলরেডি একটা খামারে এই হাঁস লালন পালন হচ্ছে, যেটা হলো আঞ্চলিক হাঁস প্রজনন খামার ময়মনসিংহে। তাছাড়াও আমরা কেন্দ্রীয় হাঁস প্রজনন খামার আপনার নারায়ণগঞ্জ এবং আমরা এই খুলনার দিকে আরেকটা হাঁস প্রজনন খামার আছে, সেই খামারেও আমরা সেটাকে দিব, যাতে ভবিষ্যতে সেটাকে আরও ছড়িয়ে দেওয়া যায়। উৎপাদনে লাভজনক, বাজারে চাহিদা সম্পন্ন বাউডাক হতে পারে দেশের হাঁস খাতে নতুন সম্ভাবনার দুয়ার। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই আন্দোলনে শহীদের কন্যার আত্মহত্যা। পটুয়াখালীতে ধর্ষণের ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলছে পরিবার। জড়িতদের বিচার দাবি। দ্রুত নির্বাচনের পক্ষে বেশিরভাগ বামপন্থী দল। মৌলিক সংস্কার শেষে ভোট আয়োজনের তাগিদ সিপিবির। সরকারের অনেক পদক্ষেপকে পক্ষপাতদুষ্ট বলছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এবং সিলেট বিমানবন্দর থেকে আজ শুরু কার্গো ফ্লাইট। 7 টন গার্মেন্টস পণ্য নিয়ে সন্ধ্যায় স্পেনে যাবে চার্টার্ড বিমান। ভূমিকা রাখবে ক্রেতা প্রতিষ্ঠানের আস্থা বাড়াতে। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়।